তো এই পর্বের শুরুতে আমরা দেখতে পাই হেসু তার দাসীকে বলে চতুর্থ রাজকুমারের মাথার পিন তার রুমে গিয়ে রেখে আসতে, আর এমন ঘটনা সাজাতে যেন মনে হয় সে সেটা ভুল করে সেখানে চলে গিয়েছে। যখন দাসী মাথার পিন রাখতে যাচ্ছিল তখনই হঠাৎ করে রাজকুমারী রুমে চলে আসে। তার মনে হয় দাসী চতুর্থ রাজকুমারের দামি মাথার পিন চুরি করছে, তাই সে রাগে দাসীকে বেঁধে মারতে শুরু করে। দাসীর পিঠ রক্তে মেখে গিয়েছিল আর তখনই সেখানে হেসু চলে আসে আর রাজকুমারীকে থামায়। হেসুকে দেখে রাজকুমারী চিৎকার করে বলে সে চুরি করছিল। যেহেতু হেসু চতুর্থ রাজকুমারকে প্রমিস করেছিল যে সে কাউকে বলবে না যে সে তার চেহারা দেখেছে, এই জন্য সে এটা বলতে পারে না যে সে এই পিন ছেলেদের গোসলের ঘরে পেয়েছে। তাই সে দাসীকে বাঁচানোর জন্য সব দোষ নিজের উপরে নিয়ে নেয় আর বলে এই পিন আমি তাকে আনতে বলেছিলাম, এই শাস্তি আমাকেও দিতে হবে। তখন রাজকুমারী হেসুকেও খাম্বার সাথে বেঁধে ফেলে। তখনই সেই সময় সেখানে বাকি রাজকুমারেরা চলে আসে। অষ্টম রাজকুমার হেসুকে বাঁচানোর আগেই রাজকুমারী হেসুকে মারতে শুরু করে দেয়। সেই সময় চতুর্থ রাজকুমার এসে রাজকুমারীর হাত ধরে আর বলে আমার মানুষের উপরে হাত তোলার সাহস করবে না। এই কথা শুনে সবাই অবাক হয়ে যায়। সবাই ভাবে যে এই হেসু হঠাৎ করে চতুর্থ রাজকুমারের এত কাছের কিভাবে হয়ে গেল। রাজকুমারী যখন আবার রাজকুমারকে জিজ্ঞাসা করে তখন রাজকুমার বলে আমার মাথার পিন আমি বলার জন্য সে নিয়েছিল, তাকে আর মারবে না। তখন দশম রাজকুমার দৌড়ে সেখানে আসে আর হেসুর সাইডে হয়ে মিথ্যা বলে যে আমি নিজে হেসুকে এই পিন চতুর্থ রাজকুমারের রুমের বাইরে থেকে তুলতে দেখেছি। এরপর অষ্টম রাজকুমার তাড়াতাড়ি হেসুর হাত খোলার আদেশ দেয়। এসব দেখে রাজকুমারী রেগে সেখান থেকে চলে যায়। রাতে অষ্টম রাজকুমার হেসুর জন্য মলম নিয়ে আসে, কিন্তু রুমের লাইট বন্ধ দেখে সে মলম দরজার বাইরে রেখে চলে যায়। হেসু তাকে চলে যেতে দেখে, তাই সে দৌড়ে বাইরে চলে আসে, কিন্তু ততক্ষণে রাজকুমার চলে গিয়েছিল। রাজকুমারকে দেখতে না পেয়ে হেসু মন খারাপ করে আর তখনই হঠাৎ করেই রাজকুমার তার সামনে চলে আসে। হেসু রাজকুমারকে বলে আমি ঘুমানো নাটক করছিলাম, কারণ আমি বুঝতে পারছিলাম না যে আমি কি করব। রাজকুমার অনেক ভালোবেসে জিজ্ঞাসা করে অনেক ব্যথা করছে কি। এই কথা শুনে হেসুর চোখে পানি চলে আসে। হেসু বলে মারের ব্যথার থেকেও বেশি খারাপ এই অনুভূতি যে লোকেরা এখানে কাউকে বেঁধে মারতে পারে, এখানে কেউ বরাবর কেন নয়। এরপর অষ্টম রাজকুমার হেসুর কাঁধে হাত রাখে আর বলে আমি প্রমিস করলাম যে আজকের পর থেকে আমি তোমাকে কোনো বিপদে পড়তে দেব না। তখন হেসুর তার বোনের কথা মনে পড়ে যায় আর তার ভয় হয় যে যদি সেও তার বোনের মতো একা হয়ে যায়। এই জন্য সে রাজকুমারের হাত ছড়িয়ে সেখান থেকে চলে যায়। পরের দিন হেসু ঝিলের কিনারায় গিয়ে তার জামানায় ফিরে যাওয়ার রাস্তা খুঁজছিল। তখনই তার চতুর্থ রাজকুমারের সাথে ধাক্কা লেগে যায়। রাজকুমার বকা দেওয়ার আগেই সে রাজকুমারকে কথা শোনাতে থাকে। রাজকুমার হেসুকে বলে তুমি তো আমাকে ধাক্কা দিয়েছো। এরপর রাজকুমার বলে আচ্ছা যাই হোক, তুমি আমার মাথার পিনটা কোথায় পেলে? হেসু বাহানা বানায় যে ঝিলের কিনারায় পড়েছিল আর আমি সেটা লুকিয়ে তোমাকে ফিরিয়ে দিতে চেয়েছিলাম। এরপর রাজকুমার হেসুর কাছে এসে জিজ্ঞাসা করে তুমি কি আমাকে ভয় পাও না? হেসু ভয় না পেয়ে বলে আমি একটু টেরা অবশ্যই, তবে আমি আপনাকে আর ভয় পাই না। আর হ্যাঁ, এরপর থেকে আপনি আমাকে কাছের মানুষ বলবেন না, আমি কোনো জিনিস না। হেসুর কথা শুনে রাজকুমার হাসে আর বলে যদি আমি আবারও বলি তাহলে কি হবে? রাজকুমারের কথা শুনে হেসু রেগে যায় আর সেখান থেকে চলে যায়। দুপুরে যখন হেসু তার দাসীকে নিয়ে বাজারে যায় তখন দেখে সপ্তম রাজকুমারকে কিছু গুন্ডা ধরে রেখেছে। হেসু তার দাসীকে সাহায্যের জন্য পাঠিয়ে দেয় আর সে নিজে গুন্ডাদের পেছনে পেছনে যায়। চতুর্থ রাজকুমারও সেখান দিয়ে যাচ্ছিল। সে হেসুকে এত জোরে দৌড়াতে দেখে সেও হেসুর পেছনে পেছনে যায়। হেসু দেখে গুন্ডারা রাজকুমারের হাত কাটতেই যাচ্ছিল। তখন হেসু সাহস করে হাতে একটা লাঠি তুলে নেয় আর চিৎকার করে তাদের দিকে ঝাঁপিয়ে পড়ে। প্রথমে তো গুন্ডারা ভয় পেয়ে যায় যে হয়তো কোনো যোদ্ধা এসেছে, কিন্তু যখন দেখে যে এটা তো একটা মেয়ে মানুষ তখন তারা তাদেরকে মারতে থাকে। যখন তাদের মারছিল তখন অষ্টম রাজকুমার ঘোড়া নিয়ে ফিল্মি স্টাইলে সেখানে চলে আসে আর সবাইকে অনেক মারে, কিন্তু তখনই গুন্ডাদের আরও 10 থেকে 12 জন সাথী চলে আসে আর তারা রাজকুমারকে ঘিরে ফেলে। ঠিক সেই সময়ে চতুর্থ রাজকুমারও সেখানে চলে আসে আর তাকে দেখা মাত্রই গুন্ডারা দৌড়ে সেখান থেকে পালিয়ে যায়। এরপর সপ্তম রাজকুমার হেসুকে শুকরিয়া জানায় আর বলে তোমার জন্য আজকে আমার হাতটা বেঁচে গিয়েছে, আজকে থেকে তোমার জীবন মানে আমার জীবন। তুমি কখনো যদি কোনো বিপদে পড়ে যাও তাহলে আমি আমার জীবন বাজি রেখে তোমাকে বাঁচাবো। এসব শুনে হেসু খুশি হয়ে যায় আর তাকে জড়িয়ে ধরে। সেখানে দাঁড়িয়ে থাকা 3 জন রাজকুমার এটা দেখে অবাক হয়ে যায়।
হেসু তার ভুল বুঝতে পারে আর বলে যে আমি ছোট ভাই মনে করে জড়িয়ে ধরেছি। তো বাসায় ফেরার সময় অষ্টম রাজকুমার অনেক রেগে ছিল আর সে হেসুর সাথে কথা বলছিল না। তাই হেসু বাহানা বানায় যে তার পায়ে অনেক ব্যথা করছে। তখন রাজকুমার তাড়াতাড়ি তার কাছে আসে আর হেসুর কাঁধ ধরে বলে যে আমার মনে হয়েছিল আজকে আমি তোমাকে হারিয়ে ফেললাম। আমি অনেক ভয় পেয়েছিলাম। যখন দুজনে একে অপরের কাছে আসে আর দুজন কিস করতেই যাচ্ছিল, তখনই বাসার লোকেরা তাদেরকে খুঁজতে খুঁজতে সেখানে চলে আসে। আর এটা দেখে অষ্টম রাজকুমার আরও রেগে যায় আর বলে এনারাও ভুল সময়ে চলে আসে। এরপর সে কিছু না বলে সেখান থেকে চলে যায়। এদিকে বাসায় ফিরে চতুর্থ রাজকুমার হেসুর প্রার্থনা করার পাথরটা আবারও ঠিক করে দেয়। হেসুর মনে হয় সে এটা আবারও ভেঙে ফেলেছে। যখন সে দেখে যে রাজকুমার সেটা বানাচ্ছে, তখন হেসু চতুর্থ রাজকুমারকে শুকরিয়া জানায়। আর এই রাজকুমারও প্রথমবার কারোর সামনে মন খুলে কথা বলে। চতুর্থ রাজকুমার যাওয়ার সময় বলে কাল আমি রাজমহলে শিফট হব। এই কথা শুনে হেসু বলে যেহেতু আপনি রাজমহলে শিফট হচ্ছেন, তাই আপনার নিজেকে বদলানো উচিত আর একটা নতুন জীবন শুরু করা উচিত। আপনার কথায় কথায় লোকেদেরকে মারার অভ্যাসটা ছাড়তে হবে। পরের দিন হেসু তার বোনের থেকে অনেক জুড়িবুটি নেয় আর বাকি দাসীদের সাথে মিলে সাবান বানানো শুরু করে। কিন্তু সাবান বানানোর পর সেটা একদম মুন কেকের মতো দেখতে লাগছিল। এদিকে অষ্টম রাজকুমার দূর থেকে হেসুকে মেহনত করতে দেখছিল আর হেসুকে মেহনত করতে দেখে তার অনেক খুশি লাগছিল। হেসুর বড় বোন এসব কিছু দেখে ফেলে আর সে বুঝতে পারে যে রাজকুমার হেসুকে পছন্দ করতে শুরু করেছে। যেহেতু সে নিজেও অসুস্থ ছিল আর সে কখনো মা হতে পারবে না, তাই সে তাদের দুজনকে কাছে নিয়ে আসার জন্য একটা প্ল্যান বানায়। রাতে সে হেসুকে লাইব্রেরিতে শাহী পিষতে পাঠায় আর অষ্টম রাজকুমারকে গিয়ে বলে যে সে যেন হেসুকে চিঠি লিখতে তাকে সাহায্য করে। হেসু যখন লাইব্রেরির ভেতরে যায় তখন অবাক হয়ে যায়, কারণ সেখানে তার বোন না বরং রাজকুমার ছিল। কিন্তু সে কিছু না ভেবে শাহী পিষতে থাকে। তো এখানে হেসু দেখতে পায় রাজকুমার অনেক সুন্দর করে চাইনিজ ভাষা লিখছিল। রাজকুমার হেসুকে জিজ্ঞাসা করে তোমার কেমন কবিতা পছন্দ। তখন হেসু বলে তার পুরনো ক্লাসিক কবিতা অনেক ভালো লাগে। এরপর রাজকুমার তার জন্য অনেক সুন্দর করে একটা কবিতা লিখে ফেলে। হেসু খুশি হয়, কিন্তু সে কিছুই বুঝতে পারছিল না, কারণ সে চাইনিজ ভাষা পড়তে পারে না। তখনই হেসু তার দাসীকে যেতে দেখে আর সে তার দাসীকে ডেকে পাঠায়। কিন্তু তার দাসীও পড়ালেখা জানতো না, সে তো নিজের নামই পড়তে পারতো না, কবিতা কি পড়বে। পরের দিন বাগানে গিয়ে যখন হেসু ওই শব্দগুলো পড়ার চেষ্টা করছিল, তখনই একজন রাজকুমার তার হাত থেকে কাগজটা কেড়ে নেয়। কারণ সে জানতে পেরেছিল হেসু চাইনিজ পড়তে পারে না, তাই সে নিজেই হেসুকে পড়ে শোনায়। অর্ধেক কবিতা পড়ে সে বুঝতে পেরে যায় যে এটা একটা লাভ লেটার। রাজকুমার হেসুকে জিজ্ঞাসা করে এটা কে লিখেছে। হেসু বলে অষ্টম রাজকুমার দিয়েছে। তখনই সেখানে হেসুর বোন আসে আর সে বাকি অর্ধেক কবিতা পড়ে, কিন্তু হেসুকে তার মানে বলে না। রাতে হেসুর ঘুম আসছিল না, হেসু শুধু ওই কবিতাই দেখছিল আর ভাবছিল যে এই লেখাও একদম রাজকুমারের মতো সুন্দর। তারপর যখন তার মনে পড়ে যে সে তো তার জিজা, তখন সে নিজেই নিজেকে বকা দেয় আর ঘুমিয়ে পড়ে। পরের দিন সে তার বোন আর অষ্টম রাজকুমারের সাথে রাজমহলে যায় আর তার কাছে মহলের সব জিনিস অনেক সুন্দর লাগছিল। হেসুকে খুশি দেখে রাজকুমার মুচকি হাসছিল। হেসু তার হবু শাশুড়িকে সাবান গিফট করে। এটা দেখে মহারানী অনেক খুশি হয়ে যায়, কারণ মহলে সব কিছু থাকা সত্ত্বেও সে এরকম জিনিস কখনোই দেখেনি। তখনই হঠাৎ করে সেখানে মহারাজ চলে আসে। হেসু তাকে দেখে চমকে যায়, কারণ সে ইতিহাসের বইয়ে কোরিয়ান সাম্রাজ্যের প্রথম রাজার ব্যাপারে পড়েছিল। তাই হেসু শুধু রাজাকে দেখতেই থাকে। তখন মহারাজ হেসুকে জিজ্ঞাসা করে তুমি কি ওই মেয়ে যে দশম রাজকুমারকে মেরেছিলে। এই কথা শুনে হেসুর অবস্থা খারাপ হয়ে যায় আর সে ক্ষমা চাওয়ার জন্য নিচু হয়ে বসে পড়ে। কিন্তু রাজা শুধু হেসুকে ক্ষমাই করেনি, বরং তাকে ইনাম হিসাবে রেশমের কাপড়ও দেয়। তো এরপর একটা পর্যায়ে হেসুর অনেক জোরে টয়লেট লেগে যায়, কিন্তু হেসু পুরো মহল ঘুরেও একটা টয়লেটও খুঁজে পাচ্ছিল না। কোনো রাস্তা না পেয়ে হেসু ভাবে যে সে পাশের গাছের কাছে কাজে চালিয়ে নেবে। সে যাবেই ঠিক করেছিল, তখনই সেখানে চতুর্থ রাজকুমার তার কাঁধে হাত রাখে। রাজকুমারকে হঠাৎ করে দেখে হেসু তো অবাক হয়ে যায়, এমনকি তার মুখ দিয়ে কোনো শব্দ বের হচ্ছিল না। যখন রাজকুমার তাকে একদিকে ধাক্কা দেয়, তখন সে হুঁশে ফিরে আসে। হেসু তাকে জিজ্ঞাসা করে আপনি এখানে কি করছেন। রাজকুমার অহংকারের সাথে উত্তর দেয় যে আমি রাজকুমার, এই মহল আমার ঘর। হেসু নিষ্পাপের মতো জিজ্ঞাসা করে এত বড় ঘরে আপনি কি আপনার মা বাবার সাথে দেখাও করেন। চতুর্থ রাজকুমার কোনো উত্তর দেয় না, কারণ সামনে থেকে মহারানী আসছিল। হেসু ভয় পেয়ে দেয়ালের পেছনে লুকিয়ে পড়ে। মহারানী চলে যাওয়ার পর যখন রাজকুমার পেছনে ঘোরে, তখন দেখে হেসু সেখানে নেই। বেচারি এতক্ষণ থেকে কন্ট্রোল করছিল, যেই সে সুযোগ পায় তখনই কোনো এক কোনায় গিয়ে কাজ শেষ করে। এরপর হেসু অষ্টম রাজকুমারের সাথে মহলের ভেতরে হাঁটছিল, তখন হঠাৎ করে সে ওই আঙ্কেলকে দেখতে পায়।
যে পুরনো দুনিয়ায় তার পাশের কোম্পানিতে কাজ করত। হেসু দৌড়ে তার কাছে গিয়ে জিজ্ঞাসা করে, আপনি কি আমায় চিনতে পারছেন? কিন্তু আঙ্কেল পরিষ্কারভাবে নিষেধ করে দেয়। কিন্তু হেসু বিশ্বাস করে না, তাই হেসু তাকে একদিকে টেনে নিয়ে যায় আর তাকে পুরনো দিনের কথা মনে করিয়ে দিতে থাকে। আঙ্কেল হেসুকে সুন্দর করে বোঝায় যে এখানে নিজের মুখে লাগাম লাগাও, যদি বেঁচে থাকতে চাও তাহলে ফালতু কথা বলো না। এই ইশারা করে সে এখান থেকে চলে যায়। বাগানে যখন বরফ পড়ছিল তখন হেসু অষ্টম রাজকুমারের পায়ের চিহ্নের উপরে তার পা দিয়ে হাঁটছিল। এটা দেখে রাজকুমার মজা করে বড় বড় পা ফেলে হাঁটে। তখন হেসু তার পায়ের সাথে পা মেলাতে পারে না আর সে পড়ে যেতেই লাগছিল। তখন রাজকুমার তাকে ধরে ফেলে। হেসু রাজকুমারের জন্য স্পেশালভাবে সাবান বানিয়েছিল। হেসু যখন রাজকুমারকে সাবান দেয় তখন রাজকুমার তাকে কবিতা শোনায়, কিন্তু হেসু কবিতার মানে বোঝে না। সে শুধু এতটুকুই বলে যে হ্যাঁ, চারদিক অনেক সুন্দর। তো এরপর রাজকুমার হেসুকেও একটা কবিতা লিখতে বলে। হেসু 4 দিন পর্যন্ত মাথা খাটায়, তাও সে বুঝতে পারে না। তাই সে একটা প্ল্যান বের করে আর কবিতার জায়গায় ছবি এঁকে দেয়। পরের দিন যখন রাজকুমাররা ওই কাগজ দেখে তখন সবাই হতবাক হয়ে যায়, কারণ এটা না কোনো কবিতা ছিল আর না কোনো ছবি, বরং এটা একটা ইমোজি ছিল। অবশেষে চতুর্থ রাজকুমার উপায় না পেয়ে মুখ টেরা বেঁকা বানিয়ে সবাইকে দেখায়। তখন সবাই বুঝতে পারে যে এটা তো হেসু রাজকুমারের হাসির চেহারা বানিয়ে দিয়েছে। এটা দেখে সবাই হাসতে থাকে। তখন হেসু খবর পায় হেসুর বোন মানে রাজকুমারের স্ত্রীর শরীর খারাপ। সে জানতো যে সে আর বাঁচবে না, তাই সে হেসুকে বলে হেসু যেন শেষবারের মতো তাকে সুন্দর করে তৈরি করে দেয়, যাতে রাজকুমারের সামনে দেখতে সুন্দর লাগে। তার বোন হেসুকে বোঝায় নিজের খেয়াল রাখবে, তোমার রাগ তোমাকে কোনো একদিন বিপদে ফেলবে। তারপর তার বোন অষ্টম রাজকুমারের বাহু ডোরে শেষ নিঃশ্বাস নেয়। এরপর থেকে হেসু একদম একা হয়ে গিয়েছিল। সে বুঝতে পারছিল না যে সে এই দুনিয়ায় কি করবে আর কিভাবে ফিরে যাবে নিজের দুনিয়ায়। তখনই সে জানালায় আওয়াজ শুনতে পায়। জানালা খুলে হেসু দেখে সপ্তম রাজকুমার কাঠপুতুলের খেলা দেখিয়ে হেসুকে হাসানোর চেষ্টা করছিল। ওই বেচারা খেলা দেখাতে দেখাতে নিজেই পড়ে যায় আর এটা দেখে হেসু হেসেই ফেলে। হেসু তাকে আঙ্গুল দেখিয়ে তাকে ইশারা করে যে সে অনেক ভালো খেলছে। রাজকুমার ভয় পায় আর সে তাড়াতাড়ি মাঝখানের আঙ্গুল দেখায়। এটা দেখে হেসু হয়রান হয়ে যায়। এরপর রাজকুমার বলে, এখানে নাম্বার 1 আঙ্গুল শুধু মহারাজাকেই দেখানো হয়, আমি তো শুধু 2 নাম্বারই ঠিক আছি। তখন হেসু আরও একটা খারাপ খবর শুনতে পায়। হেসুর আত্মীয় স্বজনরা তার বিয়ে ঠিক করেছিল। তার বিয়ে কোনো অচেনা ছেলের সাথে ঠিক করা হয়েছে। হেসুর মা বাবা ছিল না, এই জন্য তার চাচারা লোভে পড়ে তাকে জোর করে বিক্রি করতে চেয়েছিল। এদিকে যখন এসব কিছু রাজকুমাররা জানতে পারে তখন সবাই চিন্তায় পড়ে যায়। হেসু কোনোভাবেই ওই অচেনা ছেলেকে বিয়ে করতে চাচ্ছিল না, তাই হেসু মহল থেকে পালানোর সিদ্ধান্ত নেয় আর দশম রাজকুমার তাকে জানালা দিয়ে পালাতে সাহায্য করার জন্য চলে আসে। তাদের পালানোর প্ল্যান একদম ফিল্মি স্টাইলে ছিল। বাকি রাজকুমাররা মহলের সিপাহীদের মনোযোগ নষ্ট করে আর দশম রাজকুমার হেসুকে বাইরে নিয়ে আসে। আর বাইরে অষ্টম রাজকুমার আগে থেকেই অপেক্ষা করছিল, সে হেসুকে গরম কাপড় পরায়। এদিকে রাজকুমারী যখন জানতে পারে যে অষ্টম রাজকুমার হেসুকে পালাতে সাহায্য করছে, এটা শুনে সে রেগে গিয়ে সিপাহীদের নিয়ে ঘোড়ায় চড়ে তাদের পিছু করতে শুরু করে। তারা পিছু করে ঘোড়াওয়ালাদেরকে ধরে আর তার উপর থেকে কাপড় সরায়। তখন দেখা যায় যে এটা আসলে দশম রাজকুমার। আসলে তো তারা অন্য একটা প্ল্যান করেছিল। তারা তো সবাইকে বোকা বানাচ্ছিল যাতে চতুর্থ রাজকুমার হেসুকে অন্য রাস্তা দিয়ে সুরক্ষিতভাবে নিয়ে যেতে পারে। কিন্তু ভাগ্য খারাপ ছিল, কারণ রাস্তায় তাদের সাথে শাহী সিপাহীদের দেখা হয়ে যায়। ওইদিকে থেকে অষ্টম রাজকুমার আর রাজকুমারীও চলে আসে। সবাই অবাক ছিল, কারণ আলাদা রাস্তায় যাওয়ার পরেও সবাই কেন এক জায়গায় হয়ে গেল। তখনই জানা যায় যে এই সিপাহী অন্য কারো না, বরং মহারাজের ছিল। তারা হেসুকে নিয়ে যেতে এসেছিল। যখন রাজকুমাররা জানতে পারে যে মহারাজ নিজে হেসুকে বিয়ে করতে চায়, তখন তাদের পায়ের নিচে থেকে মাটি সরে যায়। মহারাজের বয়স 70 বছর ছিল আর তার আগে থেকেই 26টা রানী ছিল। সিপাহীরা যখন হেসুকে নিয়ে যেতে চায় তখন চতুর্থ রাজকুমার বলে, আমি হেসুকে নিয়ে যেতে দেব না। তখন রাজকুমারী মনে করিয়ে দেয় যে যদি মহারাজের কথা মানা না হয় তাহলে সব রাজকুমারকে মৃত্যুর শাস্তি দেওয়া হবে। হেসু চাচ্ছিল না যে তার জন্য কারোর জীবন চলে যাক, তাই সে নিজেই পালকিতে বসার সিদ্ধান্ত নেয়। বেচারিকে ওই ছোট্ট পালকিতে অনেক কষ্ট পেতে দেখা যাচ্ছিল। তো মহলে পৌঁছেই হেসু ওই আঙ্কেলকে অনুরোধ করে যে সে এই বিয়ে করতে চায় না। আঙ্কেল বলে, এখন কিছু হবে না, ভাগ্যে যা লেখা থাকে তাই হবে। তখনই কয়েকজন দাসী হেসুকে গোসল করানোর জন্য নিয়ে যায়। আঙ্কেল নিজেও হতবাক ছিল যে এই 70 বছরের বুড়ো মহারাজের 20 বছরের মেয়ের মধ্যে এত কি আকর্ষণ।
দাসীরা হেসুকে কাপড় খুলতে বলে যাতে তারা চেক করতে পারে যে হেসুর শরীরে কোনো দাগ বা কোনো চিহ্ন আছে কিনা, কারণ এটাই নিয়ম ছিল যে মহারাজের রানী হবে তার শরীরে কোনো চিহ্ন থাকা যাবে না। হেসু যখন জানতে পারে যে আজ রাতে সোহাগরাত হবে, তখন সে পাগলের মতো আচরণ করতে শুরু করে দেয়। হেসু এখানে ভাবতে থাকে যে যেভাবে ছেলেদের গোসলখানায় গুপ্ত রাস্তা ছিল, সেরকম ফিরে যাওয়ার রাস্তা এখানেই কোথাও হয়তো থাকবে। তাই হেসু সব দিক থেকেই খুঁজতে শুরু করে দেয়, কিন্তু সে কোনো রাস্তাই খুঁজে পায় না। আর তখনই দাসীরা তাকে ধরে ফেলে। ওইদিকে মহারাজ যখন জানতে পারে যে যার সাথে তার বিবাহ হচ্ছে সে অষ্টম রাজকুমারীর শালী, এই কথা শুনে সে একটু অবাক হয়ে যায়। কিন্তু নিজের পাওয়ার মজবুত করার জন্য তাকে এই বিয়ে করতেই হবে। মহারাজ যেই তৈরি হয়ে রুমের দিকে যায়, তখন সে দেখে অষ্টম রাজকুমার তার রুমের দরজার কাছে গিয়ে বসে কান্না করছে। সে ভিক্ষা চাইছে যে সে যেন হেসুকে ছেড়ে দেয়। তখন সেখানে চতুর্থ রাজকুমারও আসে, সেও মহারাজের কাছে হাত জোর করে এই অনুরোধটাই করে। এসব দেখে মহারাজ অবাক হয়ে যায় যে হেসুর মধ্যে এমন কি আছে যে অষ্টম রাজকুমার আর চতুর্থ রাজকুমার দুজনেই নিজেদের জীবন বিপদে ফেলতে চাচ্ছে। চতুর্থ রাজকুমার মহারাজকে অনেক বোঝায়, কিন্তু মহারাজ তাদের কথা শোনে না। মহারাজ দুজনকেই চিৎকার করে বলে যে তোমরা তোমাদের জিদ ছেড়ে দাও। এদিকে হেসু রুমের ভেতর থেকে তাদের কথা শুনছিল। সে বুঝতে পেরেছিল যে নিজেকেই এখন নিজেকে বাঁচাতে হবে। তাই হেসু একটা ফুলদানি ভেঙে ফেলে আর তার একটা টুকরো দিয়ে তার হাত কাটে। হেসুর মনে হয় যে যদি শরীরে দাগ থাকে তাহলে মহারাজ তাকে বিয়ে করবে না। মহারাজ হেসুর এই সাহস দেখে অবাক হয়ে যায় আর হাসে। সে বিয়ের ইচ্ছে ছেড়ে দেয়। অষ্টম রাজকুমার তাড়াতাড়ি হেসুকে কোলে তুলে নিয়ে বাইরে চলে আসে। যখন হেসু বেহুশ ছিল, তখন সে স্বপ্ন দেখে মহারাজের পর ইয়াংজুং রাজা হবে আর তার ভাইদেরকে মেরে ফেলবে। জ্ঞান ফেরার পর দাসী হেসুকে জিজ্ঞাসা করে এসব করা কি ঠিক হয়েছে। হেসু বলে নিজেকে মুক্ত করার জন্য এসব কিছুর প্রয়োজন ছিল। ওইদিকে অষ্টম রাজকুমার পুরো রাত রুমের বাইরে দাঁড়িয়েছিল। সে হেসুকে বলে মহারাজ বিয়ে ভেঙে দিয়েছে, কিন্তু এখন আমার অনেক খারাপ লাগছে যে আমি নিজে কিছু করতে পারিনি। হেসু রাজকুমারকে দেখে ভাবে যে তার মনে হয়েছিল যে সে আর কখনোই রাজকুমারকে দেখতে পারবে না। তখন রাজকুমার হেসুকে জড়িয়ে ধরে প্রমিস করে যে এখন থেকে সে তাকে রক্ষা করবে। ওইদিকে মহারাজ অনেক রেগেছিল, কারণ হেসু বিয়ে করতে চায় না। তাই সে শাস্তি হিসেবে হেসুকে সীমাতে দাসী হিসেবে পাঠানোর কথা ভাবে। তখনই চোয়ংচুং আঙ্কেল মাঝখানে বলে যে হেসুকে মহলের প্রধান বিভাগের বিউটি পার্লারের কাজে দিতে। এতে মহারাজ রাজি হয়ে যায়। যখন হেসু অষ্টম রাজকুমারের সাথে বাগানে ছিল, তখন চোয়ংচুং আঙ্কেল এসে এই খবর তাদেরকে শোনায়। হেসু জানতো না যে মহলের ভেতরে তার জন্য নতুন বিপদ শুরু হতে চলেছে। যখন প্রধান বিভাগে পৌঁছায়, তখন দেখে তার বস ওই পুরনো দাসী থ্যাংকন। शाम को उसी का इंतजार है जी। होश है जरा 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 खुमार है जी। छेड़ के गया वो ऐसे दिल के तार है जी।